সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ইমরান হাসান, এমডি ও সিইও, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ইমরান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন তাহিদ আহমেদ চৌধুরী, এমডি ও সিইও, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তাহিদ ভাই, আপনাকে স্বাগত। দর্শক, আমাদের সাথে আরও স্কাইপে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে মহিউদ্দিন, এফসিএমএ, সাবেক পরিচালক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ইমরান ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যে আলোচনা এইটাই দিয়ে আছে, বাজারের অবস্থা দিয়ে আর কি আলোচনা যেতে চাই, সেটি হচ্ছে যে একটু কারেকশন দেখা যাচ্ছে। যদিও আমরা গত 2 দিনে অনেক প্রত্যাশা ছিল, আমরা বিনিয়োগকারী থেকে শুরু করে এখানে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন সবাই একটা প্রত্যাশা করেছিলেন যে চাইনিজ প্রেসিডেন্ট এসেছেন, অনেক এগ্রিমেন্ট হয়েছে, বিনিয়োগের যে একটা ইতিবাচক সুবাতাস বইছে, তাতে বাজারেও হয়তো একটা ইতিবাচক প্রভাব দেখা যাবে, কিন্তু সেটি আজকে দেখা যায় নাই। পাওয়ার সেক্টরে যে ইনভেস্টমেন্ট হবে, সেই পাওয়ার সেক্টরেও আমরা তেমন মুভমেন্ট দেখছি না। যদিও তিতাস গ্যাসের এই প্রাইস আজকে একটু ভালো এবং ট্রেডও ভালো হচ্ছে, কিন্তু ওভারঅল মার্কেট একটু শেকি দেখা যাচ্ছে। যে কোন দিকে মার্কেট যাবে সেটি আসলে বোঝা যাচ্ছে না। এটি কি স্বাভাবিক ভাবেই আপনি নিচ্ছেন, নাকি আপনার বিশ্লেষণ কি বলে? আমি আসলে স্বাভাবিকভাবে নিচ্ছি। গত 3 মাসে মার্কেটে যে র্যালিটা হয়েছে যদি লক্ষ্য করেন, মার্কেট কিন্তু বলতে গেলে 1 বছরের মধ্যে এখন ইন্ডেক্সটা সর্বোচ্চ পর্যায়ে আছে, 4700 লেভেলটা ক্রস করেছিল। তো এটা আমরা দেখেছি গত বছর অক্টোবরে 4700 লেভেলের উপরে ছিল, এরপরে কিন্তু এই লেভেলটাতে ইন্ডেক্স কখনো পৌঁছাতে পারেনি। তো বলা যায় যে মার্কেট একটা সাস্টেনেবল র্যালি কিন্তু দিয়েছে। তো একটা র্যালি যখন মার্কেটে দেয়, এটা ভেরি ন্যাচারাল যে এটা র্যালিটা আসলে একবারে মার্কেটটা বাড়বে না, কয়েকটা স্টেজে বাড়বে। এবং দেখা যায় হয়তো 5% রিটার্ন দেওয়ার পরে 2% একটা কারেকশন হতেই পারে। তো এখন যে কারেকশনটা হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে ভেরি ন্যাচারাল। আপনি যে বিষয়টা বললেন, এটা খুব ভালো একটা পয়েন্ট যে চায়নার প্রেসিডেন্ট আসার পরে আমরা অনেকগুলা বিনিয়োগের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং খুব ভালো একটা অনেকগুলা এমইউ সাইন হয়েছে। 28টা মতো ডিল আমরা শুনেছি যে তাদের চায়নার গভর্নমেন্টের সাথে আমাদের গভর্নমেন্টের সাইন হয়েছে, এবং বিনিয়োগের পরিমাণও যেটা ধারণা করা হচ্ছে, এক্সাক্ট ফিগারটা এখনো যদিও বলা যাচ্ছে না, বাট রাফলি আমরা নিউজে যেটা দেখছি যে $24.5 বিলিয়ন। তো ভেরি হিউজ একটা নাম্বার, 1,90,000 কোটি টাকার মতো। রাইট, কোটি টাকাতে বলে 1,90,000 কোটি টাকার মতো। সো এটা তো লং টার্মের জন্য অবশ্যই ইকোনমির জন্য খুবই ভালো, এবং এটার ইম্প্যাক্ট ইকোনমির জন্য যদি ভালো হয় মার্কেটের জন্য, এটা আশাটা খুবই স্বাভাবিক। আপনি যেটা বললেন যে মার্কেটে এখনও সেই রিয়াকশনটা আমরা কেন দেখছি না, এটা আমার কাছে যেটা মনে হয় যে মার্কেটে একটা র্যালি, শার্প র্যালি হওয়ার পরে ইনভেস্টরদের মধ্যে একটা প্রফিট টেকিংয়ের প্রবণতা দেখা যায়। বিশেষ করে এই রিসেন্ট মার্কেটে 2010 সালের পর থেকে এই টেন্ডেন্সিটা আর একটু বেশি। এখন কিন্তু মানুষজন একটু, ইনভেস্টররা কিছুটা শর্ট টার্ম ওরিয়েন্টেড বেশি আগের তুলনায়। দেখা যায় যে তারা খুব অল্প প্রফিট হলেই প্রফিটটা নিয়ে নেওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি কাজ করে। একটা ভয় এখনও কাজ করে যে প্রফিটটা যদি আমি এখন না নিয়ে নিই, মার্কেট এই প্রাইসটা হয়তো থাকবে না। এটা আমাদের গত 4-5 বছরে মার্কেটের ট্রেন্ড থেকে এই জিনিসটা ডেভেলপ করেছে। তো সেই কারণে যেটা হয় যে মার্কেটের র্যালিটা হওয়ার পরে সবার মধ্যেই একটা প্রফিট টেকিং টেন্ডেন্সিটা যেটা আগে ছিল এখন আরও বেশি করে দেখা যায়, লক্ষ্য করা যাচ্ছে, যেই কারণে হয়তো বা এখনকার এই কারেকশনটা। তো আমি এক্সপেক্ট করি যে এই কারেকশনটা খুব বেশি থাকার সম্ভাবনা খুবই কম। হয়তো একটা মাইল্ড কারেকশন হয়ে মার্কেট এগেন তার এখন যে ট্রেন্ডটা আছে, আপ ট্রেন্ডটা ব্যাক করে যাবে। জি, এই তাহিদ ভাই, আপনাকে যেটা জানতে চাই যে আপনারা মার্চেন্ট ব্যাংক, মানে আপনারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আপনারা ফান্ড ম্যানেজার, আপনারাও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে আপনারা মার্কেটকে সাপোর্ট দিচ্ছেন বা নিজেরাও প্রফিটের দিকে যাচ্ছেন। তো মার্চেন্ট ব্যাংকগুলোর ব্যাপারে আমরা বেশ অভিযোগ শুনি, যদিও দুঃখিত, তো যদিও তারা এখন কিছুটা ভালো করছে। মার্চেন্ট ব্যাংকগুলো শুধু তারা যে পোর্টফোলিও ম্যানেজ করবে এইটাই না, তার সাথে আরও অনেক কাজ আছে, সেটি কিন্তু 15-16টা মার্চেন্ট ব্যাংক ছাড়া বাকিগুলো করছে না। এটি কেন? এটি বেসিক্যালি আমাদের মার্কেটটা, আমি যেটা ফিল করি আপনার, কারণ আমাদের ধরেন 57টা মার্চেন্ট ব্যাংক আছে এখন। জি, তো প্রথম যেটা হচ্ছে প্রথম সারির 4-5টা অথবা 10টা মার্চেন্ট ব্যাংক কাজ করতেছে অ্যাক্টিভলি, আর বাকিগুলো যেহেতু মার্কেটটা আমাদের অনেক ছোটো এবং ইস্যু ম্যানেজমেন্ট একটা লেন্দি কমপ্লিকেটেড প্রসেস, সেজন্য আমার মনে হয় অনেকেই এখন ওইভাবে মার্কেটে মানে এদের নিউ অর্গানাইজেশন মার্কেটে এখনও পুট করতে পারতেছে না। আর আরেকটা যেটা বড় ইস্যু আছে, যে লাইসেন্সগুলো যখন দেওয়া হয় আপনার 2011-12 অথবা 13-এ, তো আমরা তখন থেকে দেখতেছি কন্টিনিউয়াসলি মার্কেটটা ডিপ্রাইভ। সেজন্য অনেকে চিন্তা করছেন যে আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করে দিই, একটু মার্কেট ভালো হোক, তারপরে আবার শুরু করব।
সো আমার মনে হয় এটা একটা বড় রিজন। আর একটা রিজন হচ্ছে এই মার্কেটে আপনার আমাদের কনসেপ্ট হচ্ছে এই মার্চেন্ট ব্যাংকিং কনসেপ্ট বলে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কনসেপ্ট বলে, এটা ভেরি নিউ আপনার বাংলাদেশে। সো এখনও এইভাবে ম্যান পাওয়ার ডেভেলপ করে নাই, এখনও এইভাবে এক্সপার্টিস ডেভেলপ করে নাই, সেজন্য এটা আমি ফিল করি যে এটা একটা বড় সমস্যা মার্চেন্ট ব্যাংক ওভারঅল সেক্টরটা ডেভেলপ করার জন্য। সো আমার মনে হয় এখানে বিএসসিসির বলেন অথবা বাংলাদেশ গভর্নমেন্টে বলেন, আমার মনে হয় এখানে একটু ফোকাস করা দরকার যে কীভাবে মানে ম্যান পাওয়ার এখানে ডেভেলপ করা যায়। একটা সময় ম্যান পাওয়ার ডেভেলপ করে না। আপনি দেখেন, যদি আপনি টপ 5 মার্চেন্ট ব্যাংক দেখেন, তারা তো ভালো করছে, তাহলে তারা ম্যান পাওয়ার কোত্থেকে পাচ্ছে? তারা কি বাইরে থেকে হায়ার করছে? বাইরে থেকে হায়ার করছে, ইন্টারনালি হায়ার করছে, কিন্তু মানে যেহেতু শর্টেজ আছে আপনার, দেখা যাচ্ছে যে যেখানে সেট হয়ে গেছেন তারপর থেকে অন্য কোথাও মুভ করতেছেন না। ধরেন টপ র্যাঙ্কিংয়ের যে 5-7টা 10টা মার্চেন্ট ব্যাংক আছে, ওনাদের হয়তো ম্যানেজমেন্ট টিম খুব ভালো করতেছে বিকজ দে আর ভেরি হাইলি এক্সপিরিয়েন্স, কিন্তু নতুন যারা আসছে ওনাদের হচ্ছে ইভেন দে আর নট গেটিং এ গুড ম্যানেজমেন্ট এটা রান করার জন্য। সো এইটা আমি এটা ফিল করি যে বড় সমস্যা, কারণ আমি বিভিন্ন সময় ইটস এ গুড এক্সপিরিয়েন্স ফর মি। এখনও আমার মনে হয়, এখন যদি আপনি কেউ যদি জিজ্ঞেস করেন যে তাইদ ভাই আপনি কোথায় জব করেন, তো যখন বলে মার্চেন্ট ব্যাংকে আছি, অনেক হাইলি কোয়ালিফাইড লোকজন বলে কি মার্কেন্টাইল ব্যাংকে, মানে এই কনসেপ্টও এখনো আপনার কাছে আসবো। আমি একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি। মহিউদ্দিন ভাই, বাজারের এখন যে সমস্যাগুলো আছে, আপনার কি মনে হয় যে কোন সমস্যাগুলোর দিকে ফোকাস বেশি দেওয়া উচিত যারা রেগুলেটর আছেন তাদের? রেগুলেটর তো ধন্যবাদ হাসিফ ভাই। আসলে রেগুলেটর ডে টু ডে এর ব্যাপারে অ্যাটেনশন দেওয়া, এটা রেগুলেটরের আওতার মধ্যে পড়ে না। ডে টু ডে ব্যাপারটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা নির্ভর করছে ইনফরমেশন উপরে এবং ইনফরমেশনের ইন্টারপ্রিটেশনের উপরে। একটু আগে যেটা শুনছিলাম যে যেমন চাইনিজ প্রেসিডেন্ট আসছে, আমাদের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে হবে, এবং এটার ইমিডিয়েট রিফ্লেকশন আজকের বাজারে আমার তো মনে হয় এটা এক্সপেক্ট করা ঠিক না। এখন কেউ যদি এরকম এক্সপেকটেশন করে বাজারে এসে এবং সেই এক্সপেকটেশন ম্যাটেরিয়ালাইজ হতে না দেখে মানে ফ্রাস্ট্রেটেড হওয়ার আসলে কোনো লজিক নেই। অল প্যারামিটার্স আর সাউন্ড সব দিক থেকে বললে, এবং বাজারে এখন যেই অবস্থায় আছে আমি এটাকে তো খারাপ দেখছি না। তাহলে আমরা যে শুনছি যে প্রফিট হচ্ছে না, ব্রোকারেজ হাউসগুলোর অবস্থা খারাপ, মার্চেন্ট ব্যাংকগুলোর অবস্থা খারাপ, তারা যে ব্রেক ইভেনেই তো অনেক ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক যেতে পারছে না, আর বিনিয়োগকারীদের কথা বাদই দিলাম, সেটা অন্য ইস্যু। এখন ব্রেক ইভেনে যেতে পারছে না কারণ একটা মিনিমাম ট্রেড ভলিউম লাগবে, সেই মিনিমাম ট্রেড ভলিউমটা এখনো হয়নি, মানে সেটি হচ্ছে না কেন? হ্যাঁ, বাজারে ভলিউম কম। এখন ভলিউম কম হওয়ার বড় কারণ হচ্ছে বাজার সম্বন্ধে এখনো পজিটিভ সিগন্যাল যেটা, এটা উইদিন বাজারে যারা মার্কেটে যারা আছে এদের কাছে আছে, এদের বাইরে যারা সরে গেছে বা যারা বর্ডার লাইনে আছে ওদের কাছে বাজারের পজিটিভ সিগন্যাল, রিসেন্ট ডেভেলপমেন্ট, রেগুলেটরি ইমপ্রুভমেন্ট, এগুলো ডিসিমিনেশন করার দরকার। কিন্তু এগুলো ডিসিমিনেশন যে পরিমাণে হওয়া উচিত ছিল ওই পরিমাণে হয়নি বলে অনেক লোক বাইরে স্ট্যান্ড বাই আছে। আপনি অ্যাজ ফর এক্সাম্পল একমির ব্যাপারটা দেখেন, একমি আজকেই বলা চলে ডিভিডেন্ড ফ্রি হয়ে গেছে, এবং ভালো শেয়ার আসলে ভালো শেয়ার বাজারে হোল্ড করবে মানুষ। আপনি যে বললেন যে এই বাজারে যারা আছেন তারাই হয়তো পজিটিভ সিগন্যালটা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, কিন্তু বাইরে যারা সরে গেছেন তারা জানছেন না, তার মানে প্রপার মার্কেটিং হচ্ছে না, এবং মার্কেটিং যদি না হয় সেটি হওয়ার দায়িত্ব কার? ডিএসসি সিএসসির না, বেসিক দায়িত্ব হচ্ছে ব্রোকার হাউসের। বেসিক দায়িত্ব হচ্ছে ব্রোকার হাউস যদি সাকসেস হিস্ট্রি যেগুলো আছে সেগুলো যদি ডিসিমিনেশন হয়, সিসিরও আছে, সিএসসিটা হচ্ছে অন্য প্রসঙ্গ। যেমন এখন চাইনিজ প্রেসিডেন্ট আসছে, দ্যাট ইম্প্যাক্ট অন ইকোনমিক ডেভেলপমেন্ট, অন ইম্প্যাক্ট অফ ক্যাপিটাল মার্কেট, এগুলো নিয়ে স্টক এক্সচেঞ্জ লেভেলে ডিসকাশন হতে পারে। এবং ডিএসসি সিএসসি থেকে ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি পাবলিকের জন্য আসলে ভিজিবল কিছু কি আছে? অ্যাডক বেসিস আছে। যে রেগুলেটরি যেসব ইমপ্রুভমেন্টটা হয়েছে, রেগুলেটর গিয়ে এগুলো তো বাজার বলতে পারবে না, দে ডু নট হ্যাভ এনি মিডিয়া লাইক দ্যাট। কিন্তু এগুলো স্টক এক্সচেঞ্জগুলো এগুলো ডিসিমিনেট করতে পারে, এগুলোর উপরে সেমিনার করতে পারে, ইম্প্যাক্ট অন ক্যাপিটাল মার্কেট কি এসব রেগুলেশনের এগুলোর উপরে কথা বলতে পারে। কিন্তু এগুলো আসলে যে লেভেলে হয়েছে এখন, মার্কেটের যে সাইজ হয়েছে, এটা আরো জোরদার করা দরকার।
এখন জোরদার মহিউদ্দিন ভাই জোরদার করা দরকার, এটি কে করবে, দায়িত্বটা কার আসলে? না আমি তো বললাম বেসিক্যালি ব্রোকার হাউস দেন স্টক এক্সচেঞ্জ, ম্যাক্রো লেভেলের যেগুলো সেগুলো স্টক এক্সচেঞ্জ, মাইক্রো লেভেলের যেগুলো সেগুলো ব্রোকার হাউস। এবং ব্রোকার হাউস আপনি দেখেন ম্যাক্সিমাম ব্রোকার হাউস সো স্মল এবং দে আর লুজিং মানি, অথবা দে হ্যাভ লস্ট মানি, নট লুজিং মানি, দে হ্যাভ লস্ট মানি। এদের খুব একটা স্ট্রেংথও নাই। কনসেপ্টের ব্যাপারেও ডিফারেন্স আছে অনেকের, যে একটা বিনিয়োগকারী তাদের স্বার্থে শিখবে, কোথায় শিখবে। জি মহিউদ্দিন ভাই আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবার আসবো আপনার কাছে। মহিউদ্দিন ভাই যে কথাগুলো বললেন যথেষ্ট যৌক্তিক, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কি? আমরা অনেক আলোচনা শুনি, অনেক আলোচনা হয়, কিন্তু প্রপার যে সমস্যাগুলো সেগুলোর সমাধানের কথা শুনি না, সবসময় সমস্যাগুলোর কথা শুনি। জি জি এখানে আসলে আমার মনে হয় যে অনেকগুলো স্টেজে কাজ করার আছে। মহিউদ্দিন ভাই যেটা বললেন অবশ্যই মেক সেন্স, যে ব্রোকারেজ হাউসগুলার তাদেরকে তারা হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্টকে ফেস করে, অর্থাৎ ইনভেস্টরদের সাথে তাদের অলওয়েজ ইন্টারাকশন হচ্ছে। তো ইনভেস্টরদের কাছে কিন্তু মেসেজটা দেওয়ার সবচেয়ে সহজ জায়গাতে আছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকগুলায়। তারা চাইলে ইনভেস্টরদেরকে যেন অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করতে পারে, তারপর হচ্ছে মার্কেট প্রমোশনাল অনেক কিছু দ্বারা, যে মার্কেটে যে প্রসপেক্ট যেটা দেখছে, তো এই জিনিসগুলো কিন্তু তারা ইনহাউস অনেক প্রোগ্রাম করতে পারে, যেটা আমরা খুব একটা দেখি না কয়েকটা ব্রোকারেজ হাউস ছাড়া। অনেক ব্রোকারেজ হাউসে আমরা ইদানিং শুনি যে তাদের যে ইনভেস্টর আছে তাদের জন্য কিছু ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে। এখানে আমার একটু প্রশ্নটা যৌক্তিক কিনা জানি না, এই যারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, যেসব ব্রোকারেজ হাউস বা এখানে যারা ট্রেনিং দিবে, তাদের আচরণটা কি বাজারে? আমি যদি দেখি অনেক 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 মার্চেন্ট ব্যাংক, অনেক অ্যাসেট ম্যানেজার আছেন, অনেক ব্রোকারেজ হাউসের বড় কর্মকর্তা আছেন যারা মানে হাইলি কোয়ালিফাইড, তারা যখন ট্রেনিং দিচ্ছেন তারা কিন্তু সব ভালো কথাই বলছেন, এই করলে বাজার এই হবে, কিন্তু তাদের আচরণটা কি? ওই ব্রোকারেজ হাউস বা ওই মার্চেন্ট ব্যাংকের আচরণ কি? তার ফান্ডগুলোকে কোন স্টকে তিনি ইনভেস্ট করছেন, এগুলো যদি আপনি দেখেন তখন কিন্তু তার কথার এবং কাজের মিল পাওয়া যায় আর কি। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস যদি একটু এখানে আমি একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আমি ফিল করি, আপনি যদি টপ লেভেলের নামই আমি মেনশন করি, যে টপ লেভেল মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস যেগুলো বাংলাদেশে আছে, লংকাংলা বলেন, আইডিএলসি বলেন, ব্রেকিপিএল বলেন, আর হয়তো হ্যাঁ আইসি বলেন 4-5টা। সো ওদের দিকে যদি তাকান তাহলে দেখবেন ওদের একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার আছে, একটা কর্পোরেট স্ট্রাকচার আছে, দ্যাটস ওয়াই দে হ্যাভ ডেভেলপ ওভার লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্সে বলেন। আর বাকিগুলো যদি দেখেন তাইলে আসলে মোস্ট অফ দেম দে হ্যাভেন গট কর্পোরেট স্ট্রাকচার। দেখা যাচ্ছে ম্যানেজমেন্টে কে আপনার একজন ওনার আছেন অথবা 2জন ডাইরেক্টর আছেন, ইঞ্জিনিয়ার রান করতেছেন। সো আমার মনে হয় এই জায়গা থেকে যদি আমরা বাইরে না আসতে পারি তাইলে এই মার্কেট ডেভেলপ করবে না। আপনার ব্রোকারেজ হাউস বলেন, মার্চেন্ট ব্যাংক বলেন, যাই বলেন, আপনার রেগুলেটরি বডির এখানে একটু ফোকাস করা দরকার, যে আসলে এটা কেমনে এই ব্রোকারেজ হাউসগুলো কর্পোরেট স্ট্রাকচারে নিয়ে আসা যায়। হ্যাঁ, তাইলেই আপনার মনে হয় ডেভেলপ করা সম্ভব। 1-2জনের উপর বেস করে যারা হয়তো প্রবলেম মার্কেট সম্বন্ধে এত ডেভেলপও না, এত আপডেটও না, প্লাস অন টপ অফ দ্যাট একটা বাজে সময়ের পরে সবার ফান্ড আটকে গেছে, প্রপারলি রান করতে পারতেছে না, অনেকগুলো ইস্যু আছে। আমার মনে হয় যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে সবগুলা মার্চেন্ট ব্যাংক বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট বলেন, অথবা ব্রোকারেজ হাউস বলেন, স্পেশালি ব্রোকারেজ হাউসগুলো, কারণ ওরাই মেজর কন্ট্রিবিউটর বাংলাদেশে। সো ওদের কেমনে কর্পোরেট স্ট্রাকচারে নিয়ে আসা যায় ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনগুলোরে, তাইলে আমার মনে হয় একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট সম্ভব। একটুখানি আমি অ্যাড করি এখানে। আমি একটা মানে ব্রোকারেজ হাউসে যে একটা গভর্নেন্স বা কর্পোরেট স্ট্রাকচারে আনার যে ব্যাপারে তাহিদ ভাই বললেন, এখানে আমি একটা বিগেস্ট চ্যালেঞ্জ যেটা মনে করি, আপনি দেখেন আমাদের মার্কেটে ব্রোকারেজ হাউস আছে 200টার উপরে ডিএসসির মেম্বার। হ্যাঁ, তো 500 কোটি টাকার টার্ন ওভার ডেইলি হয়, রাফলি 400 to 500 crore। এখন তো এই টার্ন ওভারের জন্য আপনার 200টার উপর ব্রোকারেজ হাউস, এটা কি সার্ভাইভ করা পসিবল কিনা, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তো যদি মানে আপনার মার্কেট সাইজের থেকে দেখা যায় পার্টিসিপেন্ট অনেক বেশি থাকে সেই প্রপোর্শনাতে, আমি যদি এই 400-500 করে 200টা হাউসকে আমি ডিভাইড করে দিই, প্রতিটা হাউস কিন্তু ডেইলি তাদের 2 crore 2.5 crore টাকা সে ট্রেড হচ্ছে। তো 2.5 crore ডেইলি ট্রেড দিয়ে, এটা যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, সেটা তো কখনো হবে না আমরা জানি, কেউ বেশি পাবে কেউ কম পাবে, কতখানি ফিজিবল তার বিজনেসটা। তো যদি বিজনেসটা ফিজিবল না হয়ে থাকে, তার কিন্তু মানে আনলেস তার যদি সেরকম ক্যাপিটাল ব্যাকআপ না থাকে, তার কিন্তু তার ইনস্টিটিউশনালাইজ করার জন্য কিন্তু একটা ক্যাপিটাল ব্যাকআপ ইনভেস্টমেন্টের দরকার আছে, সেটা কিন্তু তার জন্য করা খুব ডিফিকাল্ট। আর বর্তমান পরিস্থিতিতে তিনি কতটা করবেন, ম্যানেজমেন্ট কতটা চাইবেন, ম্যানেজমেন্ট কত, এটা একটা বড় এটা যদি আপনাদের একটা কর্পোরেট স্ট্রাকচার থাকে তাইলেও তো সম্ভব। একটু মহিউদ্দিন ভাই আমাদের সাথে আছেন নিশ্চয়ই।
মতিন ভাই, ইমরান ভাই এবং তাহিদ ভাই যে কথাগুলো বললেন, আসলে সেই জায়গায় আমি যদি আপনাদের একটু জিজ্ঞেস করি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কথা, এখন তো ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ প্রফিটেবল অর্গানাইজেশন, তাদের প্রফিট বাড়ানোর জন্য স্টক এক্সচেঞ্জ কি করছে? আমরা দেখছি যে এই ডিমিউচুয়ালাইজড হওয়ার পরে 3 জন এমডি চেঞ্জ হয়েছেন, 2 জন চলে গেছেন আর 1 জন নতুন এসেছেন। মানে বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু ভেতরকার পরিবর্তন কতটুকু হচ্ছে? ট্রেড কিন্তু আমরা দেখছি না তেমন বাড়ছে। এবং আপনি রিসেন্ট যে গত 3 মাসে যে ভালো ট্রেড হলো ডিএসসিতে, সিএসসিতে কিন্তু 10% হয়নি, ডিএসসি 10%ও সিএসসিতে হয়নি। আসলে এখানে সমস্যাগুলো কোথায়? আপনি তো এটার দায়িত্বে ছিলেন পরিচালনার। ধন্যবাদ। আমি দায়িত্বে ছিলাম। ওই যে একটু আগে যে কথাটা উঠলো যে ব্রোকার হাউসগুলো কতটুকু প্রফেশনাল, সেদিক থেকে চিন্তা করতে গেলে চিটাগং স্টক এক্সচেঞ্জের ব্রোকার হাউসের সংখ্যাও লিমিটেড এবং প্রফেশনালনেস লিমিটেড। এবং এইখানে আসলে বড় সমস্যা, এখানে অনেকগুলো বড় বড় বিজনেস হাউস আছে যারা ব্রোকার লাইসেন্স নিয়েছে, বাট দে আর নট টেকিং দ্য ব্রোকারেজ বিজনেস as seriously as they have been doing for other business. এটার বড় কারণ হিসেবে ওনারা দেখাতে চাচ্ছেন যে we cannot make money এখানে, সুতরাং এখানে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজনটা কি? আসলে মার্কেটের একটা সময় বিল্ড আপের দায়িত্ব নিতে হয়। যে স্পিরিট এবং স্প্রিয়া নিয়ে চিটাগং স্টক এক্সচেঞ্জ করা হয়েছিল, সেই স্পিরিট অ্যান্ড স্প্রিয়া বারবার দুবার মার্কেটে ধসের পরে অনেকের ক্যাপিটালটাই চলে গেছে। আর আমি বারবার যে জিনিসটার উপরে জোর দিচ্ছি, আমরা স্ট্রাকচার বিল্ড আপের ব্যাপারে জোর দিতে হবে। চিটাগংয়ের এমডির কথা যেটা বললেন, এমডি তো আগে যিনি ছিলেন ওনার কন্ট্রাক্ট চলে গেছে, ইন বিটুইন পরে যেনাকে নেওয়া হয়েছে ওনাকে উনিও নাই, ওনাকে যে কোনো কারণে হোক চলে যেতে হয়েছে। এখন কারেন্ট এমডি যিনি, উনি খুবই অ্যাক্টিভ। এখন ব্রোকার হাউসগুলোকে ফার্দার মানি ইনভেস্টমেন্ট করানোর জন্য ওনারা চেষ্টা করছেন, ট্রেনিংয়ের জন্য চেষ্টা করছেন। আমরা সবাই শর্ট টার্মে ব্যস্ত। এই যে ঢাকা ডিএসসি এবং সিএসসি মিলে এই মাসের 22 তারিখে ইনভেস্টরদের জন্য একটা প্রোগ্রাম করা হবে হোটেল আগ্রাবাদে, এবং ফি ধরা হয়েছে 1000 টাকা। অ্যাজ অফ টুডে আমাদের এত ক্লায়েন্ট, কেউ পয়সা 1000 টাকা খরচ করে ওখানে ট্রেনিং দিতে রাজি নেই। আমি সবাইকে বলি, আপনার 10 লাখ, 5 লাখ, 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন, এই টাকাটা প্রোটেক্ট করার জন্য তো আপনার মিনিমাম একটা খরচ আপনার করা উচিত। ইমরান ভাই, এএমসি গুলো নিয়ে আমরা অনেক কথা শুনেছি, তবে এএমসি গুলো এখন ভালো করছে। আপনারা যারা ফান্ড ম্যানেজ করেন, আপনাদের ব্যাপারে একটি অভিযোগ ইদানিং শোনা যাচ্ছে যে আপনারাও সেই ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকগুলোর মতোই মানে শর্ট টার্মে আপনারা সেল করে দিচ্ছেন। মানে এটি কেন? হয়তো আপনারা পুরো 100% এটা করছেন না, কিছু শর্ট টার্মের জন্য রাখেন, সেটি দেখা যায় যে 2%, 3%, 5% প্রফিট হলেই আপনারা বিক্রি করছেন। এই যে মানে ফান্ড ম্যানেজাররাও যদি এরকম করেন, তাহলে তো বাজারের এই অবস্থা থেকে বের হওয়ার কঠিন। আচ্ছা, এখানে মানে প্রথমে আমি যেটা বলবো, আপনার যেটা কোশ্চেন করেছেন ভেরি লেজিটিমেট কোশ্চেন, এটা আসলেই হচ্ছে। তবে একটু একদম জেনারেলাইজ না করে আমার মনে হয় আপনারা যদি পোর্টফোলিওগুলি ফলো করেন, দেখবেন যে সব এমসি কিন্তু একইভাবে আসলে তারা ইনভেস্টমেন্ট করছে না, ডিফারেন্স আছে। এবং ডিফারেন্স আছে যেটা আপনি মার্কেট প্রাইসেও দেখতে পাচ্ছেন, সব মিউচুয়াল ফান্ড কিন্তু একই ডিসকাউন্টেও ট্রেড হচ্ছে না, অনেকগুলা খুব অল্প ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, কিছু ফান্ড আছে অনেক হাই ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। তার মানে মার্কেট কিন্তু রিওয়ার্ড বা পানিশ করছে ফান্ড ম্যানেজারের সব কিছু মিলেই তার এই যে আপনি যেটা বলেন শর্ট টার্ম অপরচুনিটি বা যেটাকে আমি বলবো যে অনেক সময় অপরচুনিটি থেকে দেখা যায় রিস্কটাই বেশি থাকে। তো এরকম কোনো রিস্কে তার এক্সপোজার আছে কিনা, এটা আমি যেটা মনে করি, আমি যদি আমাদের এমসির পার্সপেক্টিভ থেকে বলি, আমাদের আসলে মেজরিটি ইনভেস্টমেন্টই থাকে ফান্ডামেন্টাল এবং লং টার্ম। মেজরিটি বলতে অ্যাভব 90%। আমরা ম্যাক্সিমাম 10% পর্যন্ত ট্যাকটিক্যাল ইনভেস্টমেন্টে যাই। সেই ট্যাকটিক্যালও যেটা হয়, এই 10%টাতে আমরা এমন কোনো শেয়ার ইনভেস্ট করি না যেটা ভেরি কোশ্চেনেবল। হয়তো বা আমাদের প্রাইমারি লিস্টের মধ্যে যে শেয়ারগুলো নেই লং টার্ম লিস্টের মধ্যে, তার বাইরে হতে পারে। বাট তার মানে এই না যে একদম আজে বাজে কোম্পানি বা ভেরি কোশ্চেনেবল কোনো ইনভেস্টমেন্ট। সেখানে আমাদের যেটা দেখা যায়, হয়তো অনেক সময় আমাদের একটা কোনো ইভেন্টের উপর বেস করে ইনভেস্ট করা হয়, আমরা যেটাকে ট্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট বলি। এটা নট লাইক যে গুজবের উপর ভিত্তি করে আমরা ইনভেস্ট করলাম। লাইক আমরা জানি যে কোনো কোম্পানি তার গ্রোথ বা এক্সপেনশনে যেতে হবে, সেই নিউজটা আমরা মার্কেটে সবাই জানে, প্লাস হচ্ছে নিউজেও আসছে এরকম ইন্ডিকেশন। তো আমরাও দেখছি তাদের এখানে যেতেই হবে এক্সপেনশনে, ফিউচারে সার্ভাইভ করার জন্য।
আমরা এটা বুঝছি যে মার্কেট ইন্টেলিজেন্স থাকে আমাদের, যে এই নিউজটা যখন আস্তে আস্তে করে আসবে তো তখন একটা মার্কেটের শর্ট টার্ম একটা ভাইব হতে পারে, শেয়ারটাতে তখন একটা র্যালি হওয়ার একটা চান্স থাকে, এবং সেই সাথে এটা এমন কোনো প্রাইসে ট্রেড হচ্ছে না যে খুবই ওভার প্রাইসড। সেই ক্ষেত্রে আমরা দেখা যায় একটা শর্ট টার্ম পজিশন দিই, যে ঠিক আছে এই যখন এরকম একটা ইভেন্ট হবে সামনে, সেই ইভেন্টের সময় এখানে হয়তো একটা 5 to 7% তার মধ্যে শর্ট টার্মে আপনারা যে বিনিয়োগে যান, ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাংকগুলো তো যাচ্ছি, তাহলে সাধারণ বিনিয়োগকারীরা যদি শর্ট টার্মে করে তাহলে সমস্যাটা কোথায়? এবং তাদেরকেই এত অভিযোগ করা হয়, মানে বাংলাদেশের একমাত্র ক্যাপিটাল মার্কেট যেখানে সাধারণ বিনিয়োগকারীরা কেউ কিছু জানেন না, সবাই তাই বলেন, আসলে কি তাই? অনেকটা তো তাই, মানে অন্য মার্কেটের তুলনায় আমাদের সাধারণ বিনিয়োগকারীরা আমি অবশ্যই বলবো উইক। কিন্তু আমি অনেক বিনিয়োগকারীকে জানি যারা চার্টার অ্যাকাউন্টেন্ট কিংবা কস্ট অ্যাকাউন্টেন্ট, তারা তো অনেক মার্চেন্ট ব্যাংক, অনেক ব্রোকারেজ হাউস বা অনেক এএমসির ভালো কর্মকর্তার চেয়ে ভালো জানে। তাহলে এই যে আপনি যেমন বললেন যে এএমসি, সব এএমসি গুলোর ব্যাপারে ঢালা মন্তব্য করা ঠিক না, তো সব বিনিয়োগকারীদের ব্যাপারেও বলা ঠিক না। এখন আপনি ধরেন বেসিক যে জিনিসগুলো সেগুলো সবাই জানে, যারা মোটামুটি শিক্ষিত না, হ্যাঁ, তারাও কিন্তু এখন যেভাবে হোক তারাও জেনে গেছেন। তাহলে সমস্যাটা তো অন্য জায়গায়, বিনিয়োগকারীদের ঢালাও অভিযোগ দিয়ে বিনিয়োগকারীদের আরো হতাশ করার তো কোনো মানে হয় না। বিনিয়োগকারীদেরকে কিন্তু আসলে এই ক্রিটিসাইজটা করার মানে এই না যে তাদেরকে আমি বলছি না যে তারা মার্কেটে আসুক বা মার্কেট থেকে তারা চলে যাক, হ্যাঁ, তাদেরকে আমি যেটা আমি বলবো, আপনি যেটা বললেন এটা ভেরি লজিক্যাল কথা, যে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, অনেক কোয়ালিফাইড লোকজন আছে বিনিয়োগকারী। আপনি একটু আগে দেখেন একটা কথা আপনি বলেছিলেন যে অনেক ইনস্টিটিউশন তারা খুব ভালো ভালো কথা বলে, ভালো ভালো ট্রেনিং প্রোগ্রাম করে, বাট তারা যখন কাজ করে তাদের কথার সাথে কাজে মিল থাকে না। আমি একটু আসি, আমি মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে আসতে চাই। মহিউদ্দিন ভাই, আপনি যে জায়গায় শেষ করেছিলেন সেই জায়গাটা একটু আসতে চাই, যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আসলে ট্রেড বাড়ানোর জন্য যেটি করার কথা সেটা অনেকদিন ধরে শুনছি। মার্কেটিং পলিসিটা কি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেভাবে নিচ্ছে? তাদের পলিসিটা কি কাজ করছে কিনা? পলিসি নিচ্ছে কিন্তু পলিসি অনুসারে রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে চিটাগং স্টক এক্সচেঞ্জের ডুয়েল ব্রোকার যারা আছে, যাদের উপরে এই ডুয়েল মেম্বারশিপ দেওয়ার সময় কিন্তু যে এক্সপেকটেশনটা ছিল যে তাদের এক্সপিরিয়েন্স আছে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে এবং তারা ট্রেড করবে, কিন্তু এখন ওই যে শর্ট সেলের ভয়ে মোস্টলি ডুয়েল এক্সচেঞ্জ যারা আছে, ডুয়েল ব্রোকার যারা আছে, এরা ট্রেড করে না করাতে চিটাগং স্টক এক্সচেঞ্জের ট্রেডে বড় একটা ইম্প্যাক্ট পড়েছে। তাদের যুক্তি হচ্ছে এটা, আমি চিটাগং স্টক এক্সচেঞ্জে ট্রেড করতে গেলেই আমরা ছোটোখাটো শর্ট সেল হয়ে যায়, এবং শর্ট সেল 50টা 1000 টাকা শেয়ারের শর্ট সেল হোক আর 10,000 টাকা হোক আর 10 লাখ টাকা হোক, রেগুলেটর এটাকে একইভাবে বলে শর্ট সেল নিয়ে, এটা নিয়ে কথা বলে। আমি ব্যক্তিগতভাবে আমি বিএসসিসির সাথে কথা বলেছি, অনেকদিন ধরেই বিএসসিসির সাথে কাজ করছি, আপনাদের সাথেও কাজ করছি। আমি দেখেছি যে বিএসসিসিকে যখন কোনো সমস্যা স্টক এক্সচেঞ্জ থেকে বলা হয়, প্রপার সমস্যা তুলে ধরা হয়, তারা কিন্তু সেটি এগিয়ে আসেন এবং তারা সমাধানের চেষ্টা করেন। আপনি যে কথাটি বললেন সেটি যথেষ্ট যৌক্তিক, কিন্তু যে ব্রোকারেজ হাউসগুলো ডুয়েল মেম্বার তারা লেনদেন করছে না, তাদের ব্যাপারে আপনারা পানিশমেন্ট নিচ্ছেন না কেন? কারণ যে কোম্পানিগুলো তালিকাভুক্ত তারা কিন্তু ডিভিডেন্ড না দিলে আপনি জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিচ্ছেন, আপনি ওটিসি মার্কেটে পাঠিয়ে দিচ্ছেন। তো যারা লাইসেন্স নিয়ে ট্রেড করছে না, অর্থাৎ প্রোডাকশনে নাই, তাদের ব্যাপারে আপনাদের তো কোনো স্ট্রং ইনিশিয়েটিভ নেওয়া উচিত। না, আপনার কথাটা আসলে দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে যে এসএসসি যেমন ওটিসি মার্কেটের ব্যাপারে সিএসসির অ্যালোন কিছু করার নেই, ইনফরমেশন ডিসেমিনেশন করা ছাড়া। আর ব্রোকার বা ডুয়েল ব্রোকার যারা ট্রেড করছে না তাদেরকে পানিশমেন্ট মেজারের কথা যেটা বলছেন, আসলে যেখানে যেসব জায়গায় লাভ আর লোকসানের প্রশ্ন আছে সেখানে পানিশমেন্টটা খুব একটা ওয়ার্ক করে না, পারসুয়েশন দরকার। এখন নতুন ম্যানেজমেন্ট যেটা আছে, বিশেষ করে এরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ব্রোকার হাউসে গিয়ে কথা বলতেছে, পারসুয়েট করছে। গত পরশু বৃহস্পতিবার দিন আমার এখানে এমডি আসছিল, মার্কেট রিলেটেড আরো লোকজন আসছিল। আসার পরে আমি ওনাদেরকে দেখালাম যে আমিও ডুয়েল ব্রোকার, শর্ট সেলের ভয় আমারও আছে, টুকটাক হচ্ছে, বাট আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল দিয়ে শর্ট সেলটা
বন্ধ রাখছি, হয় না মোটামুটি বলা, দুই একটা টুকটাক হতে পারে, খুব রেয়ার। তো এই এই মনোভাব নিয়ে ঢাকায় যারা ডুয়েল ব্রেকার আছে ওরা আসবে না, ওরা আসতে পারে। তখন এমডি সাহেবের উত্তর ছিল এভাবে, আপনি তো ব্যক্তি, যদি আপনার এটা প্রতিষ্ঠান আপনি একা ডিসিশন নিতে পারেন, কিন্তু যারা প্রফেশনাল ম্যানেজমেন্ট মার্কেটের মার্চেন্ট ব্যাংক তারা তো তাদের ম্যানেজমেন্টের কাছে এটা জবাবদিহি হইতে চায় না কেন শর্ট সেল হলো। তো সেই জন্য এই এম্বারাসমেন্ট একটা বড় ইস্যু, এবং চিটং স্টক এক্সচেঞ্জের ট্রেড বাড়ানোর জন্য আমার মনে হয় এসিসি, আমি ওনাদেরকে সাজেস্ট করছিলাম এখন যে এই প্রসেসটা করলে এই শর্ট সেলটা বন্ধ করা যাবে, সেটার জন্য যদি এসএসসি উদ্যোগ নিয়ে এই সমন্বয়টা করে দেয় তাহলে বোধহয় সহজ হয়। আর আরেকটা কথা যেটা বলছি, আমি ওনাকে আমার ইনহাউসের কথাটা আমি বলি, আমি আসলে আমরা ইনভেস্টার ক্লাব করেছি, ইনভেস্টারদেরকে ট্রেনিং দেই। গত 9 তারিখে ফার্ম গেটে ইনভেস্টারের ট্রেনিং ছিল 3টা থেকে 3টা বাজেই ট্রেড শুরু হওয়ার আগেই ওরা বলতেছে আমাদেরকে খাওয়াতে হবে, আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে, বিরিয়ানি না খাওয়ালে আমরা বাসায় যাব খাবো, তারপরে আস্তে আস্তে তো আর সময় থাকবে না। এই যে ইনভেস্টারদেরকে অ্যালিউর করা, এই ট্রেনিংটা তার দরকার, এইটা সবচেয়ে বেশি দরকার। আপনি আমার হাউসে যে কোনো ব্রাঞ্চে জিজ্ঞাসা করেন, আমরা কতগুলো ট্রেনিং প্রোগ্রাম করি। আপনি যে ট্রেনিং প্রোগ্রাম করছেন, যে কথাগুলো বলেন, ট্রেনিং প্রোগ্রাম করে কি আপনার হাউসের কি সচেতনতা বেড়েছে বিনিয়োগকারীদের, তাদের প্রফিট মার্জিন কি বেড়েছে? এখন আর কেউ আর জাম্পটিয়া ট্রেপ। জি মহিউদ্দিন ভাই ধন্যবাদ, আপনি আমাদের সাথে এতক্ষণ করে ছিলেন, আপনি আমাদের সাথে থাকুন। তাহিদ ভাই, যে সমস্যাগুলোর কথা মহিউদ্দিন ভাই বললেন, চিটং স্টক এক্সচেঞ্জের ট্রেড কিন্তু আমরা আগে দেখতাম যে 10-12% হতো এখন ডিএসসির, এখন কিন্তু সেটি অনেক কমে গেছে। এখন সমস্যা অনেক শুনছি আমরা, প্রতিনিয়তই সমস্যার কথা শুনছি, কিন্তু যদি মার্কেটিং পলিসি ভালো থাকে তাহলে এই ট্রেড তো বাড়ার কথা। আপনি দেখেন চিটাংয়ে মানুষের কাছে কিন্তু প্রচুর টাকা, চিটংয়ের যে ব্রোকারেজ হাউসগুলো আছে যেগুলো চিটংয়েই, তারা কেন ওই মানুষদের কাছে যাচ্ছে না, বড় বড় প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে না যে তোমরা ব্যাংকে এখন 3%-4% পাচ্ছ, তোমরা আমাদের এখানে ভালো শেয়ারগুলো কিনো? আমার তো মনে হয় অবশ্যই এটা মানে পলিসিগত প্রবলেম আছে আপনার। ওনারা যদি পার্সু করেন, প্রথম হচ্ছে উনি যেটা বলছিলেন মহিউদ্দিন ভাই, যে আমরা অনেক ভিশন নিয়ে আসছিলাম যেটা আসলে কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে, এখন মার্কেট খারাপ হওয়ার জন্য হঠাৎ করে সবাই একটা হুসট খাইছে। তো আমার মনে হয় এখন মনে হয় 5-6 বছর পরে এখন সময় আসছে জিনিসটা নিয়ে সিরিয়াসলি ভাবার। আর যদি চিটাং স্টক এক্সচেঞ্জ ডেভেলপই করতে হয় তাহলে আমার মনে হয় আবার সিরিয়াসলি নতুন 5-10 ইয়ার্স একটা ভিশন নিয়ে আসা উচিত, যে কীভাবে আসলে ডিএসসির সাথে একটা কম্পিটিশনে আসা যায়। আমি অনেক ব্রোকারেজ হাউসগুলোতে দেখেছি যে যারা ডিএসসির মনিটর আছে, সিএসসিটা ছিল, এখন সিএসসিটা বন্ধ, যেহেতু ট্রেড হচ্ছে না। এই যে সিএসসির যারা এমপ্লয়ি আছে তারা কেন ওই প্রত্যেকদিন মনিটরিং করে না? আপনার এই মনিটরটা বন্ধ, এটা ট্রেড কালকে 2 লাখ টাকা হয়েছে, আজকে হচ্ছে না, সমস্যাটা কি সেটি সমাধান করার, সেটি কিন্তু করছে না। এটা কিন্তু চিটাং স্টক এক্সচেঞ্জে এগিয়ে আসতে হবে। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল যদি আপনার ব্রোকারেজ হাউসে বলেন আমি কি দেখবো, আমি দেখবো কোন জায়গায় আমার প্রফিটেবিলিটিটা বেশি। হ্যাঁ, আমি ওই 2 লাখ টাকা ট্রেড করার জন্য 50,000 ট্রেড করার জন্য সিএসসিতে ফোকাস না করে আমি ডিসিতে ফোকাস করব। আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, 2-3 দিন আগে আমার একজন রিলেটিভ ফোন করছেন মৌলভীবাজার থেকে। উনি বলছেন ভাই আমার একটা সিএসসির একটা ব্রোকারেজ হাউস আছে, আমার কিন্তু 1300-1400 ক্লায়েন্ট আছে, আমি 30-40 লাখ টাকা ট্রেড করি, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমার যদি এটা ডিএসসিতে ট্রান্সফার করে দিতে পারেন সামাও, আমার এখানে 1.5-2 কোটি ট্রেড হবে, কারণ সিএসসিতে কেউ ট্রেড করতে চায় না, কারণ শেয়ার কিনলে শেয়ার বেচা যায় না। হ্যাঁ, তো আমার মনে হয় এই জিনিসগুলো ফোকাস করা উচিত যে কেমনে ওই সিএসসি ট্রেডটা বাড়ানো যাবে। যদি সিএসসি ট্রেড ডিএসসির 20-30-40% হয়, সাপ্লাই এখানে সাপ্লাই নেই, ডিমান্ড হয়তো ক্রিয়েট হয় কিন্তু সাপ্লাই নেই। আপনি যখন এই যে বড় বড় ইনভেস্টর আসবে সিএসসিতে, যখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিনবে, তখনই তো এখানে সাপ্লাই আসবে। জি ইমরান ভাই, শেষ পর্যায়ে যদি এই যে বাজারে একটু নেগেটিভ আমরা দেখছি যে বেশিরভাগ শেয়ারের দাম কমছে, কিন্তু আবার কিছু কিছু শেয়ারের দাম বাড়ছে, তো এটিকে কি মনে হয় যে এই অবস্থায় বিনিয়োগকারীরা আসলে ইন্ডিভিজুয়াল আইটেমের দিকে যাওয়াটা কি যৌক্তিক হবে কি? হ্যাঁ, আমার কাছে মনে হয় অবশ্যই যৌক্তিক হবে। এখন মার্কেটের আপনি দেখবেন যে 2010 সালের আগে পর্যন্ত আমরা মার্কেটের একরকম সিনারিও দেখেছি। তখন মার্কেটে যখন র্যালি হতো, একটা ব্রড বেসড র্যালি হতো, সবগুলো স্টকই মোর অর লেস দেখা যেত একই সাথে বাড়তো, কারেকশন হলো সব স্টক একসাথে কমতো। এরপর থেকে কিন্তু মার্কেট অনেক এডুকেটেড হয়েছে আগের তুলনায়। এখন আপনি দেখেন গত 2-3 বছরে কিন্তু মার্কেটে যখন র্যালি হয় বা কারেকশন হয়, সবসময় কনসেন্ট্রেটেড র্যালি অথবা কারেকশনটাই বেশি করে হয়ে থাকে, এবং ডেভিয়েশনটা অনেক থাকে স্টক টু স্টক, সেক্টর টু সেক্টরের মধ্যে। তো এখন যে মার্কেটে একটা মাইল্ড কারেকশন হচ্ছে, আমার মনে হয় এখানেও কিন্তু সিলেক্টিভ স্টকে অবশ্যই তার মানে বিনিয়োগকারীদের মনোযোগী হতে হবে বা সিলেক্ট করতে হবে ওইভাবে। সে যদি খুব কনসেন্ট্রেটেড একটা পোর্টফোলিও বিল্ড আপ করে উইথ দ্য রাইট সিলেকশন,
তাহলে এখানে পজিশন নেওয়ার জন্য আমি রাইট টাইম মনে করি। জি, মহিউদ্দিন ভাই আপনাকে একটু অন্য বিষয়ে জানতে চাচ্ছি, একদম 30 সেকেন্ডের যদি আবার উত্তর দেন। চিটংয়ের বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টিল যে তালিকাভুক্ত দুটো কোম্পানি, সে আপনি চিটংয়ে আছেন, ওদের প্রোডাকশনে কি কোনো সমস্যা হয়েছে? আমরা জানি যে ওদের ডিমান্ড প্রচুর বেড়েছে, কিন্তু শেয়ারের প্রাইস এমনভাবে প্রতিনিয়ত পড়ছে, এটার কারণটা কি? আপনি তো সরাসরি ওই চিটংয়ে আছেন, যদি 30 সেকেন্ড উত্তর দেন। আসলে চিটংয়ে থাকার সাথে এটা সম্পর্ক না। এখানে বেসিক্যালি এই প্রশ্নটা ইমরান ভাই একবার বোধহয় উঠেছিল যে কোম্পানি থেকে যেসব ইনফরমেশন গুলো আমরা পাই, এই ইনফরমেশন গুলো কতটুকু যৌক্তিক, এটা হলো সবচেয়ে মূল ইস্যু। আমরা অ্যানুয়াল অ্যাকাউন্ট ছাড়া এবং কোয়ার্টারলি ডিসক্লোজার যেটা দেয় সেটাও খুব একটা একদম সংক্ষিপ্ত। ওই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করা দরকার। এখানে স্টক এক্সচেঞ্জ এবং বিএসসি এ ব্যাপারে চিন্তা করতে পারে। ইনফরমেশন কিন্তু নাই, যার জন্য গুজব বা অনুমানের অবস্থাটা বা বেশি হয়। বিএসআরএম ওরা লং টার্ম ইনভেস্টমেন্টে যাচ্ছে, বড় করে ইনভেস্টমেন্টে যাচ্ছে, তো সেগুলোর বেনিফিট পেতে তো একটু সময় লাগবে। আমার মনে হয় প্রাইসটা সবচেয়ে বেশি বেড়েছে, যার জন্য এটা কারেকশন হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে। আমি বিএসআরএম এর ইনভেস্ট করেছি, এখানে 2 টাকা লস দিয়ে টাকাটা বাইর করে যদি আমি আরেকটা শেয়ারে যাই, তাহলে বোধহয় আই ক্যান মেক মানি, এটাও প্রেশার হয়। আরেকটা জিনিস আমি কিন্তু সবসময় বলে আসতেছি, আমাদের দেশে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা আছে, দোজ হু হ্যাভ দ্য ক্যাপাসিটি। মহিউদ্দিন ভাই আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তাহিদ ভাই আপনাকে ধন্যবাদ, ইমরান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।